আসুন বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি অসাধারণ বাস্তবসম্মত গল্প শুনি। আজকের গল্পের নাম বাচ্চু কেন ফিরে এলো। লিখেছেন অধ্যাপিকা লেখিকা বাণী বসু। সুস্মিতার স্বামী অলোকেশ যখন স্কুটার অ্যাক্সিডেন্টে মারা গেল তখন সুস্মিতার বয়স 40ও পার হয়নি। আর বাচ্চু একটা নেহাত বালক। অলোকেশ 5 মাসের কাছাকাছি সময় কোমায় পড়ে রইল জীবন মৃত হয়ে। ডাক্তাররা বললেন ক্লিনিক্যাল ডেথ হয়নি, নাড়ি জানান দিচ্ছে শারীরিক ক্রিয়াকর্ম হয়ে যাচ্ছে, শুধু জ্ঞান নেই। তারা খুব সম্ভব জানতেন এই জ্ঞান আর ফিরবে না। কিন্তু সুস্মিতা বা তার কোনো আত্মীয় স্বজনকেই কথাটা বলা ভালো মনে করেননি। 5 মাস ধরে সুতরাং 3টে প্রক্রিয়া চলল। প্রথম, সুস্মিতার প্রতিদিন নতুন আশা নিয়ে মিলিটারি হাসপাতালে প্রবেশ করা। আজ নিশ্চয়ই সে অলোকেশের চৈতন্য লাভের কোনো না কোনো লক্ষণ দেখবে। দ্বিতীয়, আত্মীয় স্বজনদের প্রতিদিন অলোকেশের একটু একটু করে শীর্ণ হয়ে যাওয়া, ছোট হতে থাকা অচৈতন্য শরীরটার দিকে তাকাতে তাকাতে তার মৃত্যু কামনা করা। কারণ এই শরীরে যদি কোনোদিন সার ফিরে আসেও, এ যে কোনোদিন আর স্বাভাবিক হতে পারবে না, দুর্বহ এক বোঝা হয়ে থাকবে। এ কথা তারা বুঝতে পারছিলেন এবং মৃত্যু শোক উত্তীর্ণ হয়ে ধীরে ধীরে যুক্তিপূর্ণ মনোভঙ্গিতে পৌঁছাচ্ছিলেন। সুস্মিতার পক্ষে যেটা সম্ভব ছিল না। এবং তৃতীয়, বাচ্চুর হঠাৎ বড় হয়ে যাওয়া। এই তৃতীয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে অস্বাভাবিক। বাচ্চু প্রতিদিন হাসপাতালে বাবার শয্যার পাশে বসে নির্নিমেষে তার বাবার মুখের দিকে চেয়ে থাকত। ডাক্তাররা কি বলতেন, তার মা কি বলছে, কাকা মামা মাসি পিসিরা কে কি বলছে, কিভাবে প্রতিক্রিয়া করছে, সে কিছুই দেখত না। খালি নির্নিমেষে বাবার মুখ দেখত। মাঝে মাঝে বাবার মুখ হাত পা খিচিয়ে উঠছে, চোখের ভেতর তারা নড়ছে। অন্য কারো কথা, কারো আশ্বাস বা হতাশার কোনো মূল্যই তার কাছে আর নেই। সে নিজে নিজে বুঝতে চাইছে তার এই বাবা, যে মাত্র কদিন আগে, কমাস আগেও অদ্ভুত জীবন্ত ছিল। ছোট মাসি মেশোর জন্য দই আনতে গিয়ে যে বাবা লরির ধাক্কায় নর্দমায় পড়ে গিয়ে লোকবাহিত হয়ে ঘরে ফিরল কর্দমাক্ত এবং রক্তাক্ত হয়ে, সেই বাবার কথা না বলা না হাসা, এই নিশ্চুপ পড়ে থাকার মধ্যে কি রহস্য আছে? তার মনোযোগের সারাৎসার দিয়ে সম্পূর্ণভাবে বুঝে নিতে চাইছে। অবশেষে বাবার হৃদস্পন্দন থেমে গেলে তার মুখাগ্নি করে বাচ্চু বাড়ি ফিরেই কাঁচা গলায় পড়তে বসল। তার বার্ষিক পরীক্ষা সামনে, সে আর সময় নষ্ট করতে পারে না। পাশের ঘরে যখন তার মাকে ঘিরে অন্যান্য মহিলারা কান্নায় ভেঙে পড়ছিলেন, সে হঠাৎই একবার উঠে গেল, দরজাটা খুলে বলল, এত শব্দ করলে আমি পড়ব কি করে? তার গলার স্বরে এমন কিছু ছিল যাতে উপস্থিত সবাই চুপ করে গেল। তার আচরণ সবার কাছেই খুব অস্বাভাবিক ঠেকল। সুস্মিতা
5 মাস ধরে নিজের অজান্তেই স্বামীর মৃত্যুর জন্য হয়তো প্রস্তুত হয়েছিল। তাই তার নতুন করে ভাবনা হলো, আকস্মিক আঘাতে বাচ্চুর কিছু হয়নি তো। সে উঠে গিয়ে বাচ্চু যে ঘরে পড়ছিল সেই ঘরে পাতা তক্তাপোষের ওপর গিয়ে বসল। বাচ্চু বলল, দরজাটা বন্ধ করে দাও মা, শো, ঘুমিয়ে পড়ো। বাচ্চু সে বছর বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয় অদ্ভুত নম্বর পেয়ে ফার্স্ট হলো। সে যখন পড়ে এমন নিবিষ্ট হয়ে পড়ে যে ডাকলে শুনতে পায় না। অলোকেশের মৃত্যুর প্রথম ধাক্কাটা কেটে যাবার পর তার আত্মীয়রা অর্থাৎ জ্যাঠা কাকারা ক্রমে ক্রমে সুস্মিতার উপর তাদের দাবি বাড়াতে লাগলেন। এরকম কথা শোনা যেতে লাগলো, অলোকেশ চিরকাল বাইরে বাইরে থেকেছে, বাড়ির জন্য কিছু করেনি, সুতরাং বাড়ির উপর তার স্ত্রী পুত্রের দায় বর্তায় না, বরং তাদের ভরণ পোষণের জন্য খরচের টাকাটা তো বটেই, আরও কিছু সুস্মিতা দিক। নানা ছল ছুতোয় সুস্মিতা ও বাচ্চুকে দোতলায় যে ঘরে তারা কলকাতায় এলে থাকতে অভ্যস্ত ছিল সেখান থেকে একতলার স্যাঁতসেঁতে ঘরে নির্বাসিত করা হলো এবং তার টাকা কড়ির হিসেব চাওয়া হতে লাগলো। এই নিয়ে অশান্তি ও অপমান যেদিন চরমে পৌঁছলো, হঠাৎ দেখা গেল বাচ্চু তার সাইকেলের ক্যারিয়ারে তার চেয়ে বেশ বড় একটি বন্ধুকে নিয়ে আসছে। সে উঠোনের মধ্যে দাঁড়িয়ে বিনা ভূমিকায় বলল, মা, তুমি রেডি হয়ে নাও, বাড়ি ঠিক করে এসেছি, মালপত্র নেবার জন্যে টেম্পো আসছে, এই খোকনদা সব ব্যবস্থা করবে, তুমি শুধু জামা কাপড় বইপত্র গুছিয়ে নাও। সুস্মিতার দেওর বিস্ময়ের প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠে চেঁচামেচি করে বলল, মনে রেখো, এ বাড়ি থেকে বেরিয়ে গেলে আর কোনোদিন ঢুকতে পারবে না, বাড়ির অংশ দাবি করতে এলে দেখিয়ে দেব মজা। সুস্মিতা ইতস্তত করছিল, এতটুকু একটা ছেলের কথায় নিশ্চিন্ত না হোক নিশ্চিত আশ্রয় ছেড়ে যাওয়া। বাচ্চু তখন এগিয়ে এসে কঠিন হাতে তার হাত ধরল, বলল, কই, রেডি হও। সুস্মিতার মনে হলো বাচ্চু তার হাত মুচড়ে দেবে তার কথা না শুনলে। বাচ্চুর তখন ঠিক 14 বছর বয়স। তারা যেখানে এসে উঠল সেটা মফস্বল, বাচ্চুর এক বন্ধুর মামার বাড়ির একতলা, নতুন বাড়ি, সব কিছুই আলাদা, সদর দরজা পর্যন্ত। বাচ্চু বলল, আমরা দিল্লিতে বরোদায় কান্সভালে ঠিক যেভাবে ছিলাম সেইভাবে বাড়িটাকে সাজাও মা। সে শুধু বলেই ক্ষান্ত হলো না, নিজেও হাত লাগালো। বন্ধু বান্ধবের দল নিয়ে কদিনের মধ্যেই বাড়িটাকে ছিমছাম করে ফেলল। যেখানে ছবি থাকবার ছবি রইল, যেখানে ফুলদান গাছদান থাকবার ফুলদান গাছদান বসালো। টেবিলের ওপর ফটো ফ্রেমে বাবা মা বাচ্চুর ছবি শোভা পেতে লাগলো। রাতে ক্লান্ত হয়ে শুতে যাবার আগে বাচ্চু বলল, মা, তোমার টাকা পয়সা কোথায়, কি আছে, কত আছে, কিভাবে আছে, একটু বোঝাও তো। যতক্ষণ না বুঝলো সে কিছুতেই ছাড়ল না। তারপর হিসেব করতে বসলো, করে দেখিয়ে দিল। বাড়ি ভাড়া দিয়ে সংসার খরচ করে তার পড়াশোনার জন্য ব্যয় হয়েও তাদের ঠিক কত থাকবে। সমস্ত করে টোরে সে মাকে বলল, গোয়া বাগানের একতলার খাটালের গন্ধ আসা মশাওয়ালা ঘরটার চেয়ে এখানেই তো আমরা ভালো থাকব। তাছাড়া গালাগাল, খারাপ কথা, গোলমাল এসবের কোনোটাই আমার ভালো লাগে না।
সুস্মিতারা চলে আসায় গোয়া বাগানের বাড়িতে এবং পাড়ায় একটা প্রতিক্রিয়া হয়েছিল জনমত সুস্মিতাদের পক্ষে। মা বেঁচে থাকতে বিধবা বউটাকে নাতিটাকে বাড়ি ছাড়া করলো গা, এমন ইতর চামারও তো দেখিনি, ইত্যাদি ইত্যাদি। এই প্রতিক্রিয়ার ধাক্কাতেই হোক অনুশোচনাতেই হোক ধীরে ধীরে সুস্মিতার শ্বশুর বাড়ির কেউ কেউ তার নতুন বাড়িতে আসতে লাগলো পুজো এবং জন্মদিনে, বিশেষ করে বাচ্চুর জন্য উপহারাদি নিয়ে। সুস্মিতা বেশ পুলকিত, হাজার হলেও নিজের দেওর, যা, ননদ, শাশুড়ি হয়তো মনে মনে শ্বশুর বাড়ির ন্যায্য ভাগ পাওয়ার আশাও তার মনে জেগে থাকবে। সে সুগন্ধি চা, জলখাবার ইত্যাদি তৈরি করে তাদের আপ্যায়িত করে। এভাবে পুজো গেল, জন্মদিন এলো, তারা আবার এসেছেন, হাতে বাচ্চুর জন্য শার্ট প্যান্টের প্যাকেট। বাচ্চু সেদিন বাড়ি ছিল। সে ঢুকে গত পুজোয় দেওয়া জামা কাপড়গুলো টেবিলের ওপর রাখল, শান্তভাবে বলল, যেগুলো এনেছো সেগুলো এবং এগুলো নিয়ে যাও, চাটা খাও, তারপর এগুলো নিয়ে চলে যেও, আর এসো না, আমার অসুবিধে হয়। তার বয়স 15 পূর্ণ হয়েছে। তার ঠাকুমা, জ্যাঠা ও জেঠিমা দেখলেন তাদের সামনে যেন ছোট অলোকেশ দাঁড়িয়ে রয়েছে, অবিকল। অপমানের চেয়ে বেশি যেন আতঙ্ক নিয়ে ওরা চলে গেলেন। অলোকেশই কি ছেলের মধ্যে দিয়ে এসে তাদের ভৎসনা করে গেল? সুস্মিতা বাচ্চুকে বকতে ভয় পায়। বাচ্চু যেন তার চেয়ে বয়সে অনেক বড়। সে কিন্তু কিন্তু করে বলল, বাচ্চু, তোর চেয়ে আমি তো কম ভুগিনি, আমিও জানি কে কি রকম, তবুও আপনজন নিজে থেকে যখন আসছে আসুক না, ক্ষতি তো কিছু নেই। বাচ্চু সংক্ষেপে বলল, আপনজন চিনতে শেখো। আস্তে আস্তে বাচ্চুর যেমন নিজস্ব বন্ধুর বৃত্ত গড়ে উঠেছিল, সুস্মিতারও তেমনি অনেক নতুন বন্ধু হলো। প্রতিবেশিনী, বাচ্চুর বন্ধুদের মায়েরা। সুস্মিতা ভুলে যেতে থাকলো তার নিঃসঙ্গতা, আত্মীয়ের অভাব। তার অনেক গুণ। সে ভালো গাইতে পারে, অভিনয় করতে পারে, রান্না বান্নায় সে দ্রৌপদী বিশেষ। তাকে ঘিরে আপনা আপনি একটা সাংস্কৃতিক ক্লাব গড়ে উঠল। সুস্মিতা গান গাইছে, গান শেখাচ্ছে, রান্নার বই লিখছে, সরস্বতী পুজো উপলক্ষে ফাংশন করাচ্ছে। একে একে 3টে কুকুর হয়েছে। সুস্মিতার ভাবনা চিন্তা করবারই বা অবসর কই? সর্বক্ষণ সুস্মিতা, সুস্মিতা দি, সুস্মিতা মাসি। বাচ্চু হায়ার সেকেন্ডারি পাশ করলো, সাংঘাতিক ভালো ভালো মার্কস পেয়ে। সে যাদবপুরে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে, কিন্তু থাকে শ্রীরামপুরে। যেতে হবে যাদবপুর। হস্টেলেও আপাতত সিট পাওয়া যাচ্ছে না, কি হবে? এই সময়ে সুস্মিতার এক জাটতুতো বোন, তার ছেলেবেলার সখী, বলল, আমি থাকতে ভাবছিস কেন? হোস্টেলে সিট পেলেও বাচ্চুর সেখানে থাকার প্রশ্ন উঠছে না। আমি থাকি ম্যান্ডেভিল গার্ডেন্সে, সেখান থেকে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কত দূর? আমি থাকতে আমার বোনের ছেলে যাবে হোস্টেলে? বাচ্চুকে অগত্যা রাজি হতে হলো। তার মাসিরা বিশাল ধনী, তাদের প্রাসাদোপম বাড়ি। মাসি, মেসো, বিশেষ করে মেসো বেশিরভাগই ব্যবসা উপলক্ষে লন্ডনে থাকেন।
মাসির 2 ছেলে মেয়ে বিরাট বাড়িতে একা, দুজনেই লেখাপড়ায় যথেষ্ট ভালো। বাচ্চুর আলাদা ঘর, সঙ্গে ডবল এসি, মাইক্রো ওভেন, অ্যাভেনে ঘণ্টাখানেকের মধ্যে রান্না হয়ে যায়। সকালে, বিকেলে, দুপুরে, রাতে মাসির লোকজন বিশেষভাবে দেখাশোনা করে বাচ্চুকে। সকালে যে জামা কাপড় ছেড়ে সে কলেজে যায়, ফিরে এসে সেগুলো খুঁজে পায় না। বেশি খুঁজতে থাকলে মাসির লোক এসে বলে, কাঁচা আয়রন করা সব ক্যাবিনেটে সাজানো আছে। মাসি বলে, যা ছাড়বি সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিনে চলে যাবে। ভাবিস কেন, 3টে ওয়াশিং মেশিন কাজ করছে। ছাড়া জিনিস ভদ্রলোকে পরে আর। সকালে ব্রেকফাস্ট এনে দেয় বেয়ারা। এত ব্রেকফাস্ট যে দুপুরে খাওয়ার জন্য পেটে জায়গা থাকে না। এ বাড়িতে কেউ সেভাবে লাঞ্চ বোধহয় খায়ও না। শেষ দুপুরের দিকে খিদে পায়, তখন বাচ্চু কলেজ ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে কিছু খেয়ে নেয়। সন্ধেবেলায় তাড়াতাড়ি খাওয়া। টেবিলে এসে বসে বাচ্চু, মাসির মেয়ে তনিকা। সে বাচ্চুর সমবয়সী। এসে একটা দুটো জিনিস হাতে তুলে নেয়, কামড় দিতে দিতে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। বাচ্চু ডাক দিয়ে বলে, তনি, বসে খাও না, গল্প করব। তার এখন আড্ডার মেজাজ। এই সময়েই তার মায়ের সঙ্গে গল্প জমত। সময় কোথায়? তনিকা হেসে চলে যায়। তার নিজের ঘরে ক্যাসেট চালিয়ে এসেছে, কিংবা ভিডিও। সে ঘরে ঢুকে প্রথমে পর্দাটা টেনে দেয়, তারপর দরজাটা বন্ধই করে দেয়। ছেলেটি বাচ্চুর থেকে ছোট। সে খেতে খেতে বই পড়ে। বাচ্চু জিজ্ঞেস করে, কি পড়ছ? মলাট উল্টে দেখায় রোহন, কাফকা, প্রুস্ত। বাচ্চু এসব লেখকের নামও শোনেনি, কিন্তু সে খুব কৌতূহলী, সাহিত্য বিষয়েও। সে বলল, আমাকে পড়তে দিও, আলোচনা করব। কি দরকার? ফিকে হেসে রোহন বলে। বেশিরভাগ দিনই সন্ধে বেলায় রোহন বেরিয়ে যায় গাড়িতে, তনিকা ট্রামে, বাসে। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে হাসে, উত্তর দেয় না। বাচ্চুর জন্য সকালে বিকালে গাড়ি প্রস্তুত থাকে। মাসি বলে, খবরদার তনির মতো ট্রামে বাসে যাস না বাচ্চু, কত জার্ম, কত নোংরা। তনিটা পাগলি। মাসি নিজেও সন্ধেবেলায় বাড়ি থাকে না, কিন্তু বাচ্চুর সন্ধেবেলাটাই বাড়ি থাকার সময়। মাস 3 মাথায় বাচ্চু ফিরে গেল। মাসি প্রথমটা বুঝতেই পারেনি। 2-3 দিন পর ড্রাইভার বলল, বাচ্চু বাবু তো গাড়িতে কলেজ যায় না, গাড়ি তো গ্যারেজে তুলে দিই। বেয়ারা তখন বলল, বাচ্চু বাবু তো ব্রেকফাস্ট খায় না, ট্রে নিয়ে ফিরে আসি। মাসি তখন ঘরে ঢুকে দেখল নিভাজ শয্যা পড়ে আছে। ওয়ার্ডরোবের কপাট খুলে দেখল বাচ্চুর টি শার্ট, জিন্স এসব ঝুলছে না। টেবিলের ওপর বাচ্চুর বই খাতা নেই। মাসি মেয়েকে জিজ্ঞেস করল, তনি, বাচ্চু কোথায় গেল? বাচ্চু? হাউ ডু আই নো? মাসি ছেলেকে জিজ্ঞেস করল, রোহন, বাচ্চু কোথায়? বাচ্চুদাই জানে, আমি কারো পার্সোনাল ব্যাপারে থাকি না মা। গাড়ি নিয়ে মাসি সোজা শ্রীরামপুরে চলে গেল, ভীষণ উৎকণ্ঠিত। পরের ছেলে। সুস্মিতা দরজা খুলে দিয়েই জড়সড় হয়ে গেল। কিরে সুস্মিতা, বাচ্চু এসেছে নাকি? হ্যাঁ রে, এই তো 3 দিন আগে, বৃহস্পতিবার। কলেজ থেকে চলে এলো সোজা, তোকে বলে আসেনি না? সে কথার উত্তর না দিয়ে মাসি বলল, এলো কেন?
মায়ের জন্যে হঠাৎ মন কেমন করে উঠল নাকি? সুস্মিতা হেসে ফেলল, বলল, হবে হয়তো, তোকে বলে আসেনি, বোধহয় তুই আটকাবি বলে। কি পাজি দেখ, তাছাড়া তোকে পায়নি বোধহয় হাতের কাছে। এসব কথা হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে উড়িয়ে দিয়ে মাসি বলল, সুস্মিতা, ওর কিসের অসুবিধে? কোনো অনাদর করেছি? দেখ, আমি নিজের হাতে না করলেও ওর সব কিছুর ওপর নজর রেখেছি। আরে দূর, তুইও তো নজর রেখেছিসই, এই কমাসেই চেহারা পাল্টে দিয়েছিস। তবে ওর অভিমানটা কিসের? ও ফিরে এলো কেন? ও অভিমানটা নয়, ও বড় খেয়ালি, কিছু মনে করিস না। নে এখন চা খাতো, বাবা মরা ছেলে, মাপ করে দিস ভাই। তা যেন হলো, কিন্তু ও ফিরে এলো কেন? জানি না, বলছি না খেয়ালি। বাচ্চুর মাসি কোনো মতে চায়ে দুটো চুমুক দিয়ে তাড়াহুড়ো করে চলে গেল। তার ভেতরটা আসলে বিস্ময়ে স্তব্ধ হয়ে আছে। তার এমন আতিথ্য, এমন শৃঙ্খলা, হাতে মুখে এমন সেবা, বাজারের শ্রেষ্ঠ খাবার দাবার। এর আগেও 2-3টি ছেলে মেয়ে যে তার বাড়িতে থেকে মানুষ হয়নি তা নয়, কেউ তো এভাবে ফিরে যায়নি। বাচ্চু কেন ফিরে এলো? কোনো কিছুকে খুব গুরুত্ব দেবার অভ্যেস মাসির নেই, কিন্তু এই প্রশ্নটা তাকে ভাবাচ্ছে। বাচ্চু কেন? সুস্মিতা বোনকে বলতে বাধ্য হলো সে জানে না, কিন্তু আসলে সে জানে, অর্থাৎ জানে না, বোঝেনি সঠিক, কিন্তু বাচ্চু তাকে বলেছে সে কেন ফিরে এসেছে। শীতের কুয়াশা ভরা রাত 8টা নাগাদ তার বড় কালো ব্যাগটা নিয়ে বাচ্চু ফিরে এলো। কমাসেই তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে, চোখ মুখ জল করছে। দরজা খুলে সুস্মিতা অবাক, আহ্লাদে 8খানা। তারপরই খেয়াল হলো শনি রবি তো নয়, বৃহস্পতিবার। তাছাড়া এই ব্যাগ নিয়েও সে আসে না, বাড়িতে তার এক প্রস্থ জামা কাপড় থাকে, অসুবিধে হয় না। সে বলল, কিরে, আজ এখন চলে এলি? কাল কলেজ নেই? কেন থাকবে না? যাবি না? কেন যাব না? তাহলে আজ এলি? আমি চলে এলাম। ব্যাগটা টেবিলের ওপর রাখতে রাখতে বাচ্চু বলল, চলে এলাম মানে? চলে এলাম মানে চলে এলাম, আর যাব না। সে কি হলো? কি অসুবিধে? কিচ্ছু না। কেউ কিছু বলেছে না তো? তাহলে বাচ্চু, এক এক বাড়ির লাইফ স্টাইল এক এক রকম। তুই মানে তোর কত অসুবিধে হবে বলতো এখান থেকে কলেজ করতে হলে? বাচ্চু চুপচাপ নিজের ব্যাগের জিনিসপত্র যথাস্থানে রাখতে লাগলো মন দিয়ে। তার মা তখনও দরজার কাছে হতভম্ব হয়ে দাঁড়িয়ে। গোছ গাছ শেষ করে নিয়ে বাচ্চু হঠাৎ ফিরে দাঁড়ালো। সে এগিয়ে এসে মায়ের কাঁধ দুটো ধরল। এখন সে মায়ের থেকে পুরো 1 হাত লম্বা। মায়ের চোখের দিকে তাকিয়ে সে বলল, বলবো, কিন্তু তুমি কি বুঝবে? বুঝি না বুঝি বাচ্চু, তুই বল অন্তত, আমাকে তো কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত? আমার কথা থেকে বোধহয় তুমি কোনো কৈফিয়ত তৈরি করতে পারবে না। তবু বল। মা, একটা মানুষ বেঁচে আছে, অথচ বেঁচে নেই, এমন অবস্থা দেখেছ? মনে পড়ে? সুস্মিতা শিউরে উঠল। তার চোখে এখন আর জল আসে না, শুধু একটু শুষ্ক দুঃখ আর ভয় বিকীর্ণ হতে থাকে। সেদিকে নিবিষ্ট হয়ে তাকিয়ে বাচ্চু বলল, এই ভয়ঙ্কর কোমা দেখে আমি জীবন শুরু করেছি মা। একটা মানুষ হাত মুখ খিচচ্ছে,
তোমার দিকে চেয়ে আছে, অথচ সে জানে না সে কি করছে। কোমা যখন একটা দুর্ঘটনার ফল হয়, তখন কারো কিছু করার থাকে না, ব্যাপারটা সইতেই হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই যখন মানুষ কোমার ভেতরে ঢুকে যেতে থাকে, খাচ্ছে দাচ্ছে, মলমূত্র ত্যাগ করছে, অথচ অচৈতন্য, হাত পা খিচচ্ছে ওই গোয়া বাগানের মতো, কিংবা সাড়া দিতে পারছে না ঠিকঠাক। ধরো ম্যান্ডেভিলের মতো ক্লিনিক্যালি অ্যালাইভ বাট ডেড, ডেড ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস। তখন আমি সেই ভয়াবহ কোমা সইতে পারি না। এর জন্য যদি পৃথিবীর দূরতম বিন্দু থেকেও আমাকে কলেজ যাতায়াত করতে হয়, আমি রাজি আছি। বাচ্চু তাই ফিরে এসেছে।